আজ তোদের বোঝাবো আমি কি জিনিস। ম্যাডাম, আমাদেরকে ছেড়ে দিন। আমরা আর কোনোদিন এরকম কাজ করব না। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। কি বললি তোরা অন্যায় কাজ করবি না? সেটা আবার হয় নাকি? তোরা করতে থাক যত পারিস। এখন থেকে শুরু হবে আমার খেলা। ম্যাম, আমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমরা টাকার জন্য এই কাজ করেছিলাম। আমাদের বস আমাদেরকে এই কাজ করতে বলেছে। না ম্যাডাম, এদেরকে ছাড়বেন না, এদেরকে শেষ করে দিন, এদেরকে বাঁচিয়ে রাখলে হবে না। তুমি ঠিক বলেছো রাফি, এদেরকে শেষ করে দিতে হবে। এদেরকে বাঁচিয়ে রাখলে এরা সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। ওয়েট ম্যাডাম, আমি এদেরকে শেষ করার ব্যবস্থা করছি। বলেই রাফি দৌড়ে গিয়ে একটা চাকু নিয়ে আসে এবং সেটা হাতে নিয়ে নীলা তার সমস্ত শক্তি দিয়ে সেই লোক দুটোকে মারতে শুরু করে। লোক দুটো রক্তাক্ত হয়ে যায়, তাদের রক্তে পুরো রুমটা ভেসে যাচ্ছিল। এটা দেখার পর সে হাসতে শুরু করে। এরপর তার লোকজনের দিকে তাকিয়ে বলে, এই দুইটা জানোয়ারকে আজকে বস্তার ভেতরে বন্দি করে পাঠিয়ে দিবি তাদের বসের কাছে। আর তাদের বসকে বলে দিবি আমি প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয়ে আছি। এখন থেকে বুঝতে পারবে আমি কতটা ভয়ঙ্কর। বলেই নীলা সেখান থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসে। বাসায় আসার পর নিজের বোনের ছবিটা হাতে নিয়ে কান্না করতে শুরু করে, কারণ তার একমাত্র বোনকে মেরে ফেলেছে এই জানোয়াররা। এরপর তো আস্তে আস্তে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির গেট দিয়ে যখনই ঢুকছিল তখন হঠাৎ করেই অভিদার সামনে এসে বলে, জান, তুমি এসে গেছো। আমি তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এত লেট করে কেন আসলে? এই কথা শোনার পরে নীলা সামনের দিকে তাকায়, কারণ সামনে অভি দাঁড়িয়ে আছে। এমনিতেই মেজাজ গরম ছিল। সে ঠাস করে অভির গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তোকে আমি কতবার বলেছি তুই আমার সামনে দাঁড়াবি না? এরপরও তুই কেন বারবার আমাকে এসে প্রপোজ করিস? তুই কি জানিস না আমি তোর থেকে সিনিয়র? এর থেকে বড় কথা হচ্ছে আমি তোকে ভালোবাসি না। কেন বারবার আমার সামনে এসে এরকম কথা বলিস? আর একদিন যদি এরকম করিস তাহলে কিন্তু খুন করে ফেলবো। তুমি আমাকে যতই মারো না কেন, আমি তোমার কাছে বারবার আসব। তুমি যতদিন না পর্যন্ত আমাকে প্রাণে মেরে ফেলবে, ততদিন পর্যন্ত আমি তোমার সামনে আসব। কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি এবং তোমাকে নিয়েই আমার স্বপ্নের সংসার সাজিয়ে ফেলেছি। নীলার মাথা গরম হয়ে যায়, কিন্তু এরপরেও অভির সামনে আস্তে আস্তে বলে, অভি দেখ, আমি তোর থেকে বয়সে বড়, আমি তোর সিনিয়র। আর আমি এখন এইসবের মুডে নেই। আমি ভালোবাসা প্রেম এসবে বিশ্বাস করি না। তাই আমার সামনে তুই এসব কথা আর কোনো দিন বলবি না। যদি আরেক দিন এসব বলিস তাহলে কিন্তু চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমার কথাও শুনে রাখো, যতদিন না পর্যন্ত তুমি আমাকে ভালোবাসার কথা বলবে, ততদিন পর্যন্ত আমি তোমার পিছু ছাড়বো না। এভাবে সারা জীবন তোমার সামনে এসে ভালোবাসার কথা বলবো। দেখবো তুমি কতদিন আমাকে ফিরিয়ে দাও। নীলা সেখানে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি নিজের ক্লাসে চলে আসে। এই ছেলেটা প্রতিদিন তাকে প্রপোজ করে, কিন্তু সে কিছুই করতে পারে না। ছেলেটাকে কোনো সে মারতে পারে না, সে নিজেও জানে না। অভি তার থেকে 1 বছরের ছোট, কিন্তু ভার্সিটিতে ভর্তি হবার পর থেকে ছেলেটা তার পেছনে পড়ে আছে। সব সময় তাকে এসে ভালোবাসার কথা বলে, কিন্তু নীলা বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। এই কাজটা যদি নীলার সামনে অন্য কোনো ছেলে করতো, এতদিনে নীলা তাকে উপরে পাঠিয়ে দিত। কিন্তু কেন জানি অভিকে সে মারতে পারে না। ক্লাসে এসে ব্যাগটা বেঞ্চের উপরে ঠাস করে ফেলে বসে পড়ল নীলা। এটা দেখার পর তার বান্ধবী ইমা বলে ওঠে, কি রে নীলা, কি হয়েছে? এত রাগারাগি হয়ে ক্লাসে ঢুকলি? কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে বল। সমস্যা কি সেটা কি তুই বুঝতে পারছিস না? ওই অভির কথা বলছি। এমনিতেই ইমরানের দুইটা লোককে মেরে ভেতরে এসেছি। এর মধ্যে এসেছে আমার সামনে প্রপোজ করতে। বল মাথাটা কিরকম গরম হয়? আচ্ছা, বুঝতে পারলাম। এখন মাথা ঠান্ডা কর। একটু পর প্রফেসর চলে আসবে। ওর কথায় কিছু মনে করিস না। ছেলেটা এরকমই। তুই তোর আঙ্কেল আন্টিকে কিছু বলতে পারছিস না? ছেলেটা এরকম আমার পেছনে ঘুরে কেন? আমার কোন দিন মাথা রাগ উঠে যাবে, এরপর খুন করে ফেলবো। তুই কি ভাবছিস আমি ওনাদেরকে বলিনি? ওনারা ওকে থামাতে পারছে না, শুধু একটাই কথা বলে, তোকে চাই। এখন আমি কি করব বল? আচ্ছা ঠিক আছে, ওর কথা চিন্তা করে এখন সময় নষ্ট করে লাভ নেই। এখন ক্লাস শুরু হবে। এরপর দুজন ক্লাসে মনোযোগ দিল। ওদিকে অভি চিন্তা করে মরছে কিভাবে সে নীলাকে পটাবে। নীলাকে সে অনেক ভালোবাসে, কিন্তু নীলা তার ভালোবাসার কথা বুঝতেই চায় না।
অন্যদিকে নীলার লোকজন নীলা যে দুইজনকে মেরেছিল সেই দুজনকে একটা বস্তার ভিতরে বন্দি করে। এরপর নীলার লেখা একটা কাগজ বস্তার ভিতরে ঢুকিয়ে সেটা পাঠিয়ে দিল ইমরানের কাছে। ইমরান তখন নিজের আস্তানায় বসেছিল। হঠাৎ করে তার আস্তানার সামনে কেউ একটা বস্তা রেখে যায়। বস্তা খুলে যখন তার সবচেয়ে বিশ্বস্ত দুই লোকের লাশ দেখতে পায় তখন সে চিৎকার করে ওঠে। বস্তার ভিতরে একটা কাগজও দেখে সে কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে। সেখানে নীলা লিখেছে, কি ভেবেছিস সিমরান, তোকে এমনি এমনি ছেড়ে দিব? এটার চিন্তাও করিস না, কারণ তোকে এমন ভাবে মারবো যে পুরো পৃথিবী তোর দিকে তাকিয়ে থাকবে। আমার বোনকে খুন করার শাস্তি তোকে পেতেই হবে। সময় ফুরিয়ে আসছে, কখন তোর মৃত্যু এসে যায় কে জানে। ইমরান কাগজটা পড়ে কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সে রাগে কাগজটা ছিঁড়ে ফেলে এবং তার পাশে থাকা রাকিবকে বলে, রাকিব, ওই মেয়েটাকে মারতে হবে। ওর কত বড় সাহস, আমার সবচেয়ে বিশ্বস্ত দুইজনকে মেরে ফেলেছে, এখন আবার আমাকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে। ওকে আমি ছাড়বো না। কিন্তু ভাই ওকে কিভাবে মারবো? ও এমন ভাবে চলাফেরা করো, সামনে গিয়ে কেউ দাঁড়াতেও পারে না। আমরা তো ওকে 2-3 বার মারার চেষ্টা করলাম, কিন্তু পারলাম কই। উল্টো আমাদের লোকজনের কাছে গিয়ে মার খেয়ে ফিরে আসে। কি বলছিস? একটা মেয়ে হয়ে তোদেরকে মারে? তোদের লজ্জা লাগে না এই কথাটা আমার সামনে বলতে? তোদেরকে আমি কেন রেখেছি? তোদের 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে ওই মেয়েটার লাশ আমি দেখতে চাই। ওকে ভাই, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়, কিন্তু মেয়েটাকে মারা এখন অনেক কঠিন ব্যাপার। এরপর রাকিব ওখান থেকে চলে যায়। ইমরান সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে কিভাবে নীলাকে মারবে। তার যে করেই হোক নীলাকে তো মারতেই হবে, কারণ নীলার ভিতরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। নীলা ইচ্ছা করলেই তাদেরকে শেষ করে দিতে পারে। তারা সবাই মাদক আর নারী পাচারের সাথে জড়িত। ওদিকে নীলা ক্লাস শেষ করে বাসায় যায়। বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও চলে যায় অফিসে। তার বাবা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। বাবা মার মৃত্যুর পর সে নিজেও ব্যবসা দেখাশোনা করছে। অফিসে যাওয়ার পর সে ম্যানেজারকে ডেকে পাঠায়। হ্যাঁ ম্যাডাম, বলুন, কোনো দরকার? ম্যানেজার সাহেব, এখন আপনাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে, কারণ আমার পরীক্ষার সময় এসে গেছে। এখন আমাকে পড়াশোনায় একটু মনোযোগ দিতে হবে। তাই আপনি এক কাজ করবেন, সব দিক খেয়াল রাখবেন। আর আরএস কোম্পানির ডিলটা কি ফাইনাল হয়েছে? হ্যাঁ ম্যাডাম, তারা আমাদের প্রেজেন্টেশনটি অনেক পছন্দ করেছেন আর তারা আমাদের সাথে কাজ করতে রাজি। আমাদের কোম্পানির জন্য এটি বড় একটি প্রাপ্তি। ও, তাহলে তো সেটা ভালোই। তাড়াতাড়ি আপনি একটা মিটিংয়ের ব্যবস্থা করুন। আপনি যত কর্মচারী আছে সবাইকে নিয়ে মিটিং রুমে বসুন, আমি আসতেছি। ওকে ম্যাম, আপনি আসুন, আমি ব্যবস্থা করছি। এরপর ম্যানেজার বাইরে যায় এবং অফিসের যত কর্মচারী আছে সবাইকে নিয়ে মিটিং রুমে বসে। একটু পর নীলাও সেখানে যায়। নীলা তখন সবার দিকে তাকিয়ে বলে, আপনারা সবাই জানেন আরএস কোম্পানির মতো স্বনামধন্য কোম্পানির সাথে আমাদের ডিল ফাইনাল হয়েছে। এখন আমাদেরকে আরো ভালোভাবে কাজ করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এই কয়েকদিন অফিসে ঠিকমতো আসতে পারবো না। তাই অফিসটা আপনাদের সবাইকে সামলাতে হবে। আমরা একটা পরিবার, আর আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ম্যাম, আমরা তো আরএস কোম্পানির সাথে ডিল ফাইনাল করেছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের ক্ষতি করতে চাইছে। আমাদের প্রোডাক্ট তৈরির কাঁচামাল যেই কোম্পানির কাছ থেকে কিনে নিয়ে আসি তাদেরকে না করে দিয়েছে, যাতে আমাদের কোনো প্রকার কাঁচামাল যেন সাপ্লাই না দেওয়া হয়। এই কথা শোনার পর নীলা ম্যানেজার সাহেবদের দিকে তাকায়, কারণ ম্যানেজার সাহেব তাকে এই কথাটা বলেনি। নীলা ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে বলে, ম্যানেজার সাহেব, আপনি আমাকে বলেননি কেন যে মির্জা গ্রুপ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে? সরি ম্যাম, আমি ভেবেছিলাম এই সমস্যাটা আমি সমাধান করে ফেলবো, সেই জন্য আপনাকে কথাটি বলিনি। তারা যদি ঝামেলা বেশি করে তাহলে আমাদেরকে একটু ব্যবস্থা নিতে হবে। ওদের একটাই সুবিধা, সেটা হচ্ছে আমরা যে কোম্পানির কাছ থেকে কাঁচামাল আনি সেই কোম্পানির সাথে মির্জা গ্রুপের অনেক দিন থেকেই কাজ করছে। আর মির্জা গ্রুপের মালিকের কোন দূর সম্পর্কের আত্মীয়র কোম্পানি ওটা। আমি এখন নতুন করে কারোর সাথে ঝামেলা করতে চাই না। এমনিতেই আমার জীবনে অনেক ঝামেলা ঘুরপাক খাচ্ছে। এখন আমাদের হাতে একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে আমাদের যেই কাঁচামাল প্রয়োজন সেটা সরাসরি আমরা নিয়ে আসব। দরকার হয় বাইরে থেকে ইম্পোর্ট করব। আপনি আমাদের আরেকটা ডিপার্টমেন্ট ওপেন করবেন যেখানে আমাদের আমদানি করা কাঁচামাল সেল করা হবে। কিন্তু ম্যাম, এত তাড়াতাড়ি এত মালামাল আর নতুন একটা বিজনেস আমরা কিভাবে চালু করব? এতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন। টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ম্যানেজার সাহেব।
আমি আমার ব্যবসা বড় করার চিন্তা করছিলাম অনেক দিন ধরে, আর এটাই সঠিক সময়। আমরা যদি নিজের মালামাল নিজেরা কিনে আনি তাহলে আমাদের খরচ অনেক কমে যাবে, সাথে স্বল্প সময়ে আমরা পণ্য ডেলিভারি করতে পারবো। হ্যাঁ ম্যাডাম, আমিও ওটাই বলতে চাইছিলাম। ম্যানেজার সাহেবকে আমি ওই কথাটা বলেওছিলাম, কিন্তু ম্যানেজার সাহেব তেমন পাত্তা দেননি। আমরা সবাই যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলে আমাদের শুরুর ধাক্কাটা সামলে উঠতে পারবো। আপনি ঠিক কথা বলেছেন মিস্টার আরিফ। আমরা আমাদের কাজ আগামীকাল থেকে শুরু করব। ম্যানেজার সাহেব, আপনি ব্যবস্থা করুন, যেখানে যত প্রয়োজন খরচ করুন, টাকা নিয়ে টেনশন করবেন না। আমি আমাদের যে পুরনো অফিস আছে ওই অফিসটা ক্লিন করাচ্ছি, ওই অফিসটা আপাতত গোডাউন হিসেবে ব্যবহার করব। ওকে ম্যাম, তাহলে এটাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই কাজ করুন। আমি তাহলে এখন চলে যাচ্ছি। ম্যানেজার সাহেব, আপনি সবকিছু দেখে রাখবেন। বলেই নীলা সেখান থেকে চলে আসে। ম্যানেজার সাহেব নীলার কথা মতো কাজ শুরু করলেন। নীলা এই কোম্পানিতে জয়েন হওয়ার পর থেকে কোম্পানির অনেক উন্নতি হয়েছে, সাথে সাথে তাদের শত্রুর সংখ্যাও অনেক বেড়েছে। এরপর নীলা বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাওয়ার পর সে নিজের রুমে গিয়ে বসে থাকে। তার কিছুটা ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ। তখন সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেন আমার জীবনটা এরকম অদ্ভুত? আমি কেন নিজেকে সামলাতে পারছি না? অনেক চেষ্টা করি সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করার, কিন্তু কেন পারি না? কেন আমার সবকিছুতেই এত বাধা আসে? আমি কি সারা জীবন অন্ধকারেই থাকবো? এই অন্ধকার আকাশ কি আমাকে কোনো দিন তার থেকে মুক্তি দিবে না? তবে ইমরান, তোকে আমি ছাড়বো না। তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার বোনকে মেরেছিস। এরপর সে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে আবারও নিচে চলে আসে। নিচে এসে ঘুমানোর চেষ্টা করে। ওদিকে ডিনার করে বসেছে চৌধুরী বাড়ির সবাই। ইমার মা মারা গেছেন বহু আগে। এরপর থেকে ইমা তার ছোট আম্মুর কাছে বড় হয়েছে। তার কোনোদিন তাকে নিজের মেয়ের থেকে কম ভালোবাসেনি। ইমা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা শফিক চৌধুরী এবং তার চাচা রফিক চৌধুরী দুজনেই খুব নামকরা দুইজন ব্যবসায়ী। তার চাচা রফিক চৌধুরীর একমাত্র ছেলে অভি চৌধুরী। তারা সবাই মিলে ডিনার করতে বসেছে। তখন ইমা তার ছোট আম্মুর দিকে তাকিয়ে বলে, ছোট আম্মু, তোমার ছেলেকে বোঝাও। আজকেও সে নীলাকে ডিস্টার্ব করেছে ভার্সিটিতে গিয়েও পড়াশোনা করে না, শুধু আমার বান্ধবীর পিছনে পড়ে থাকে। আমার বান্ধবী অনেক বিরক্ত তার ওপর। সে বারবার তোমাদেরকে বলার জন্য বলেছে। এই কথা শোনার পর অভির মা রেগে অভির দিকে তাকান। অভি তখন তার বড় আম্মুর দিকে তাকিয়ে বলে, বড় আব্বু তুমি বলো, এখন কি আমার প্রেম করার বয়স না? আমি একটা মেয়েকে ভালোবাসি, সেটা বলা কি পাপ? যদি না বলি তাহলে সে বুঝবে কিভাবে আমি তাকে ভালোবাসি? তোমরা একটু বোঝার চেষ্টা করো। শফিক চৌধুরী অনেক ভালোবাসেন অভিকে। তখন তিনি অভির দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ অভি, তুমি একদম ঠিক কাজ করছো। এই বয়সেই তো প্রেম করবে। তবে একটা কথা মনে রাখবে, যাকে ভালোবাসবে একজনকেই ভালোবাসবে এবং তাকে নিয়েই থাকবে। যদি সত্যিই ভালোবাসো মেয়েটাকে, তাহলে তার পেছনে লেগে থাকবে। ভাইয়া, তুমি ওকে কি বুদ্ধি দিচ্ছ? ও কালকে থেকে আরো ডিস্টার্ব করবে মেয়েটাকে। মেয়েটা বিরক্ত হয়ে বারবার বিচার দিচ্ছে। আমি এখন কি করব? বাবা, তুমি আমার মনের অনুভূতিগুলো একটাবার বোঝার চেষ্টা করো। আমি কতটা ভালোবাসি নীলাকে সেটা তোমরা জানো না। তোমাদের যদি এতই আপত্তি থাকে তাহলে তোমরা নীলার সাথে আমার বিয়ে দিয়ে দাও। এই কথা শোনার পর ইমা অভির দিকে তাকিয়ে বলে, আমার বান্ধবী তো পাগল হয়েছে তোর মতো একটা ছেলেকে বিয়ে করবে। কাল থেকে আমি নীলাকে বলে দেবো তোকে পেটানোর জন্য। দেখবি নীলা তোকে কিভাবে টাইট দেয়। এতদিন তো আমি বাঁচিয়েছিলাম, কিন্তু এখন বুঝবি মজা। তোর ওই বান্ধবী আমাকে কোনোদিন মারতে পারবে না, কারণ আমি জানি সেও আমাকে ভালোবাসে, কিন্তু সে আমাকে বলতে চায় না। একদিন সে আমাকে তার ভালোবাসার কথা ঠিকই বলবে, দেখে নিস। ওই স্বপ্ন নিয়েই বসে থাক। ও কোনোদিন তোকে ভালোবাসবে না। আমি আমার বান্ধবীকে খুব ভালো করেই চিনি। তাহলে তুইও শুনে রাখ, যদি তোর ওই বান্ধবীকে আমি বিয়ে করতে না পারি তাহলে আমার নাম অভি না। যদি তোর বান্ধবীকে না পাই তাহলে আমি আত্মহত্যা করব। আইসে আমার মজনু, প্রেম করে মরার প্ল্যান করছে, যত সব। তারপর তারা একরকম দুষ্টু মিষ্টি ঝগড়া করে খাওয়া দাওয়া শেষ করে। পরদিন সকালে উঠে নীলা চলে যায় তার আস্তানায়। সেখানে তার সব লোকজন আছে। সে সেখানে গিয়ে রাফিকে বলে, রাফিকে যে করেই হোক ইমরানকে ধরতে হবে। ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমি শান্তিতে ঘুমাতে পারবো না। ম্যাম, আমরা তো বারবার গিয়েছি ইমরানের আস্থানায়। সে আপনার ভয়ে গর্তে লুকিয়ে আছে। তাকে সেই গর্ত থেকে বের করে আনতে হবে।
সেটাই। আমার যত লোকজন আছে সবাইকে ছাড়িয়ে দাও। ইমরানের উপর নজর রাখতে হবে এবং সুযোগ আসা মাত্রই ওকে শেষ করে দিতে হবে। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার লোকজন লাগিয়ে দিচ্ছি। ইমরান আমাদের হাত থেকে পালাতে পারবে না। এরপর নীলা ভার্সিটিতে আসার জন্য বের হয়। ওদিকে ইমরান দুজন লোককে আজ ঠিক করে রেখেছে নীলা যখনই ভার্সিটিতে যাবে তখন তাকে মেরে ফেলার জন্য। নীলা গাড়িতে করে ভার্সিটিতেই আসছিল, তখন অভিকে ভার্সিটির গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে। সে নিজের গাড়িটার দরজা লক করে যখন পিছনে ঘুরছিল তখন হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন তাকে মারতে যায়। সে জায়গায় বসে পড়ে, কারণ গাড়ির আয়নায় সে দেখে ফেলেছিল তার পেছনে এর দিকে কেউ দৌড়ে আসছিল। সে পেছনে তাকিয়ে দেখে দুইটা ছেলে তাকে মারার জন্য আসছে। ওদিকে অভি নীলার পিছু নেওয়ার জন্য গেটের ভিতরে ঢুকতেই দেখে নীলাকে দুইটা ছেলে মারতে আসছে। এটা দেখার পর তার মাথা ঠিক থাকে না, সেজন্য একটা লাঠি নিয়ে দৌড়ে আসে ছেলেগুলোকে মারার জন্য। ওদিকে ছেলেগুলো নীলাকে গাড়ির সাথে চেপে ধরতেই নীলা বাম হাত দিয়ে নিজের ব্যাগ থেকে বন্দুকটা বের করে। সেই ছেলেগুলোর দিকে তাক করে বলে, 2 মিনিট সময় দিলাম, এখান থেকে পালিয়ে যা। আমি জানি তোদেরকে ইমরান পাঠিয়েছে। তোদের বসকে গিয়ে বলবি যদি সাহস থাকে তাহলে সরাসরি আমার সামনে এসে লড়াই করতে। লোকগুলো তখন কি করবে বুঝে উঠতে পারছিল না, তারা সুযোগ খুঁজছিল নিজেদের বন্দুক বের করার। এমন সময় হঠাৎই তাদের পিছন থেকে কেউ একজন লাঠি দিয়ে মারতে শুরু করে। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ অভি তাদের লাঠি দিয়ে মারতে শুরু করেছে। লোকগুলো এমন এলোপাথারির লাঠির আঘাত সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে পড়ল। নীলা তখন এগিয়ে এসে অভিকে টান দিয়ে সরাতে যাবে, কিন্তু অভি নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ওদের দুইটাকে আজকে আমি মেরে ফেলবো। ওদের কত বড় সাহস আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। ওদেরকে যতক্ষণ পর্যন্ত না শেষ করছি ততক্ষণ আমার শান্তি নেই। তুমি সরে যাও, আমি ওদেরকে শেষ করে দিব। বলেই ছেলেগুলোকে মারতে শুরু করে। নীলা আবারও এসে অভিকে ধাক্কা দিয়ে সরাতেই ছেলেগুলো সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখার পর নীলা অভির সামনে দাঁড়িয়ে বলে, অভি, তুই এটা কি করলি? এদের মেরেছিস, এখন এরা তোরও শত্রু হয়ে যাবে। রাস্তাঘাটে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তোকে কে বলেছিল এত হিরোগিরি দেখাতে? আমাকে মেরে ফেললেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার ভালোবাসার মানুষকে মারবে এত বড় সাহস ওদের কি করে হলো? ওদেরকে আমি শেষ করে দিব। এই কথা শোনার পর নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অভির দিকে। এই উন্মাদ ছেলেটা কি সত্যিই তাকে ভালোবাসে? ধবধবে ফর্সা চেহারায় লাল বর্ণ ধারণ করেছে রাগে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। অদ্ভুত সুন্দর এই ছেলেটা যে কোনো তরুণীর হৃদয় নাড়িয়ে দিতে সক্ষম, কিন্তু নীলার হৃদয় কি আদেও সে জায়গা নিতে পেরেছে? নীলা কিছু না বলে ক্লাসে চলে যায়। ক্লাসে যাওয়ার পর চুপচাপ বসেছিল, তখন ইমা এসে পাশে বসে বলে, কি ব্যাপার দোস্ত, আজকে এত নিশ্চুপ হয়ে বসে আছিস কেন? না দোস্ত, একটা কথা চিন্তা করছিলাম। কি ভাবছিস? অভি কি সত্যি আমাকে ভালোবাসে নাকি এটা ওর আবেগ? আজকে আমাকে 2টা লোক মারতে এসেছিল, তখন অভি গিয়ে তাদেরকে মারতে শুরু করে। একটা কথা বলি দোস্ত, আমি তোকে বারবার বলতে গিয়েও বলিনি, আসলে অভি তোকে সত্যিই অনেক ভালোবাসে। ছেলেটার তোর প্রতি একটা আকর্ষণ আছে, তোর ছবি নিয়ে সারাদিন পড়ে থাকে। আমার আপন বলে বলছি না, তুই কিন্তু একবার ওর কথা ভেবে দেখলেও দেখতে পারিস। কিন্তু তুই তো জানিস দোস্ত, আমি এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না, আর ওর সাথে আমার যায় না। ও আমার থেকে বয়সে ছোট, ওকে আমি কিভাবে বোঝাবো? আমার কথাটা এই পাগলটা বুঝতে চায় না। কিন্তু আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখে ফেলেছে। আজকে সকালে আমাকে বলেছে কালকে নাকি তারা আমাকে দেখতে আসবে। তুই কালকে প্লিজ আমার বাসায় আয়। কি বলিস? কালকে আমাকে অফিসে যেতে হবে? আমি কিভাবে তোর বাসায় যাব? তুই অফিস থেকে ফিরে গেলেও চলবে, কারণ তারা সন্ধ্যায় আসবে। আমি একা তাদের সামনে কিভাবে যাব? তারা চলে গেলে 2 বান্ধবী সারা রাত গল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি যদি সময় পাই তাহলে যাব। না, এখানে চিন্তা করার কিছুই নেই, তোকে আসতেই হবে। আমি তোর জন্য অপেক্ষা করব। আমি সবাইকে বলে দিয়েছি তুই যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, যাব। এখন তো ক্লাস কর। শফিক চৌধুরী নিজের মেয়ের জন্য তার একজন ব্যবসায়িক বন্ধুর ছেলেকে ঠিক করেছেন। ছেলেটা বর্তমানে তার বাবার সাথে ব্যবসা দেখাশোনা করছে, কিন্তু এই ব্যাপারে অভি কিছুই জানে না, কারণ সে সকালে উঠেই ভার্সিটিতে চলে আসে। ভার্সিটি শেষ করে অভি যখন বাসায় যায় তখন দেখতে পায় বাসার সবাই অনেক ব্যস্ত। কেউ রান্না বান্নার কথা বলছে, আবার কেউ একজন বাড়ি পরিষ্কারে ব্যস্ত। এটা দেখার পর সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আম্মু কি হয়েছে?
বাসায় এত ব্যস্ততা কেন? মনে হচ্ছে কারো বিয়ে। হ্যাঁ, আমরা তোকে বিয়ে দিয়ে দিব। না হলে তুই সারাদিন এরকম বাদরামো করে বেড়াবি। তোকে বিয়ে দিয়ে বউয়ের আঁচলে বেঁধে দিব। না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তোমার পায়ে ধরি আম্মু, প্লিজ আমাকে বিয়ে দিও না। আমি নীলাকে ভালোবাসি। নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। অন্য কারোর সাথে বিয়ে দিলে আমি মরে যাব। এই কথা শোনার পর সবাই হাসতে শুরু করে। অভি কিছুই বুঝে উঠতে পারে না। তখন তার আম্মু হেসে বলে, আরে পাগল ছেলে, তোর বিয়ে আমরা এখন দিব না। তুই যাকে ভালোবাসিস তার সাথেই আমরা তোকে বিয়ে দিব। কালকে ইমাকে দেখতে আসবে, তাই এত আয়োজন। এই কথা শোনার পর অভির আনন্দ দেখে কে অবশেষে একটা ঝামেলা বাড়ি থেকে চলে যাবে এই ভাবতেই তার অনেক বেশি খুশি আনন্দ লাগছিল। ওদিকে নীলা অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর সবকিছু একবার দেখাশোনা করে চলে আসে। পরদিন যথারীতি অফিসেও যায়, কারণ আজকে তাকে ভার্সিটি যেতে হবে না। ভার্সিটিতে তারা দুই বান্ধবী একসাথে যায়। একজন মিস দিলে অন্যজন ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়। সকাল সকাল অফিসে যাওয়ার পর সবকিছু দেখাশোনা করে বিকেলের দিকে পৌঁছে যায় অভিদের বাসায়। সেখানে যাওয়ার পর তাকে দেখে সবাই বেশ খুশি হয়। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেও এতদিন পর এত লোকজনের দেখা পেয়ে অনেক খুশি, কারণ এতদিন সে একা ছিল, কারোর সাথে ঠিকমতো কথাও বলতে পারতো না। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। সবাই তাকে কত আপন করে নিয়েছে। অন্যদিকে সে অভিকে দেখতে পাচ্ছে না। ছেলেটা কোথায় গেল? এরপর সে অভিদের পুরো বাড়িটা ঘুরে দেখতে শুরু করলো। হঠাৎ করেই একটা রুমের সামনে গিয়ে সে স্টপ হয়ে যায়, কারণ ভিতরে অভি দাঁড়িয়ে আছে। অভি রুমে তার একটা অনেক বড় ছবি। সেই ছবির সামনে দাঁড়িয়ে একটা লাল গোলাপ হাতে নিয়ে বিভিন্নভাবে প্রপোজ করার চেষ্টা করে যাচ্ছে। অভি কিন্তু কোনো স্টাইল তার পছন্দ হচ্ছে না। একের পর এক চেষ্টা করে যাচ্ছে, যেন একটু পরেই তাকে প্রতিযোগিতায় নামতে হবে। এটা দেখার পর নীলা নিজের অজান্তেই হেসে ফেলে। ছেলেটা তো পাগল কেন? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি এটা ওর আবেগ? তবে আমার কেন মনে হচ্ছে সে আমাকে ভালোবাসে। আমি কেন তাকে কষ্ট দিতে পারি না? আমার সামনে অন্য কোনো ছেলে যদি এরকম করতো তাহলে এতদিনে আমি তাকে মেরে ফেলতাম। কিন্তু কেন আমি ওকে কিছু করতে পারি না? আমার কি হয় ওকে দেখলে? আমি দাঁড়িয়ে এসব চিন্তা করছিলাম, তখন হঠাৎ করে কেউ একজন আমার সামনে এসে বলে, ও জান, তুমি আমার বাসায় চলে এসেছো। তাড়াতাড়ি ভিতরে আসো, তোমাকে প্রপোজ করব। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। এখন তুমি সামনে দাঁড়াও, আমি প্রপোজ করি তোমাকে। নীলাও কিছু না বলে ভিতরে চলে যায়। অভি তার সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলে প্রপোজ করছে, কিন্তু নীলা বারবার না করছে। এটা দেখার পর অভি বলে, তুমি এক কাজ করো, তুমি তোমার বন্দুক বের করে আমার মাথায় ধরো। এরপর আমি যখন তোমাকে প্রপোজ করব, তুমি তো রাজি হবে না। তুমি আমাকে মেরে ফেলো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে মারবো কেন? তুমি কি ভাবছো আমি তোমার খোঁজ খবর রাখি না? তুমি কতগুলো মানুষকে মেরে ফেলেছো, সব খবর আমার কাছে আছে। তুমি কোথায় যাও, কি করো, সব খবর আমার কাছে আছে। অন্য কেউ এরকম করলে তো তুমি তাকে মেরে ফেলতে, কিন্তু আমাকে কিছু করো না, তার মানে তুমিও আমাকে ভালোবাসো। অনেক বেশি বড় হয়ে গেছিস তাই না? এমন শিক্ষা দিব যে আর কোনোদিন আমার সামনে দাঁড়াতে পারবি না। তোকে মারি না কারণ তুই আমার বান্ধবীর চাচাতো ভাই, এটা ভেবে। তোকে মারলে আঙ্কেল আন্টি কষ্ট পাবে। আর তুমি যে আমাকে বারবার রিজেক্ট করো, এতে আমার কত কষ্ট হয় সেটা কি তুমি বুঝতে পারো না? আমি যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তুমি কি সেটা বুঝতে পারো না? তোমার প্রতিটা রিজেক্টে আমি নতুন করে মারা যাই, সেটা বুঝো না? অভি অনেক আবেগ নিয়ে কথাগুলো বলছিল। নীলা আর কোনো কথা বলতে পারে না। সে সবকিছু অভির দিকে তাকিয়ে থাকে। সে কিছুক্ষণ অভির দিকে তাকিয়ে থাকে, এরপর বলে, অভি, আমি তোকে কিছু কথা বলতে চাই। আমি জানি না তুই এটা শোনার পর কি মনে করবি, কিন্তু আমার মনে হচ্ছে তোর সব জানা উচিত। এরপর আশা করি তুই বুঝতে পারবি কেন আমি তোকে রিজেক্ট করি বারবার। এই তো, আমি এটারই অপেক্ষা করছিলাম। আমি সবকিছু জানতে চাই। আমি তখন অভির সাথে গিয়ে তার বিছানায় বসলাম। এরপর অভির দিকে তাকিয়ে বললাম, অভি, ইমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে কলেজে ওঠার পর থেকে। তখন আমার সব কিছু ঠিকঠাক চলছিল। আমার বাবা মা হঠাৎ করে মারা যান। এরপর আমার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়, নতুন বিপর্যয়। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার একমাত্র ছোট বোন তমা তখন ক্লাস 9-এ পড়তো। বাবা মার মৃত্যুর কষ্ট সে সহ্য করতে পারছিল না। আমি তাকে অনেক কষ্ট করে বোঝালাম,
এরপর আমি নিজেই বাবার ব্যবসা দেখাশোনা করতে শুরু করলাম। আমি সারা দিন কলেজে ব্যস্ত থাকতাম। এরপর ম্যানেজার সাহেবের সহযোগিতায় ব্যবসা দেখাশোনা করতাম। সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতাম সব সময়। কিন্তু আমার বোনকে আমি সেই বুঝতে দিইনি। তাকে আমি বাবা মার কষ্ট ভুলিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার বোন যে আমার কাছ থেকে একটা কথা লুকাচ্ছিল সেটা আমি জানতে পারিনি। আমার বোন যখন স্কুলে যেত তখন দুইটা ছেলে তাকে সবসময় ডিস্টার্ব করতো, কিন্তু সে আমার কাছে সেটা বলতো না। একদিন আমি ক্লাস শেষে বাসায় গিয়ে দেখতে পাই সে মন খারাপ করে বসে আছে। আমার বোনের মন খারাপ দেখে আমার অনেক বেশি কষ্ট হয়। আমি তখন তাকে মন খারাপ করতে দেখে তার কাছে গিয়ে বললাম, কি হয়েছে বোন, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বল আমাকে কি হয়েছে। না আপু, আমার কিচ্ছু হয়নি। তুমি এমনি এমনি আমাকে নিয়ে চিন্তা করো না। বোন, আমার কাছ থেকে কিছু লুকাবি না। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। তখন সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আমি আমার বোনকে কান্না করতে দেখে অনেক ভয় পেয়ে যাই। এরপর বলি, বোন তুই কোনো চিন্তা করবি না, কি হয়েছে আমাকে বল, আমি সমাধান করার চেষ্টা করব। আপু, আমি যখন স্কুলে যাই তখন দুটো ছেলে দাঁড়িয়ে থাকে সব সময়, আমাকে বাজে কথা বলে। আজ তারা দুজন আমার হাত ধরেছিল। আমি তোমাকে বলতে পারিনি ভয়ে, কারণ ওরা খুব ভয়ঙ্কর। যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। এই কথা শোনার পর পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরের দিন বোনকে নিয়ে আমি স্কুলে যাওয়ার জন্য বের হলাম। রাস্তায় যাওয়ার পর দেখতে পাই দুইটা বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। আমি তখন তাদের কাছে গিয়ে বলি, তোমরা কেন আমার বোনকে ডিস্টার্ব করছো? ও বাচ্চা একটা মেয়ে, তোমরা নাকি প্রতিদিন তাকে ডিস্টার্ব করো। তোকে দেখে মনে হচ্ছে তুই এই মেয়েটার যে আরো বেশি হট। এখন থেকে তাহলে তোর বোনকে না ধরে তোকে ধরবো। আরে দোস্ত কি বলিস? এই মেয়েটা অনেক বড়, এই মেয়েটাকে দিয়ে হবে না। আমাদের কচি মেয়ে দরকার, ওকে ইউজ করে পরে বিক্রি করে দিতে পারবো। এই কথাটা শোনার পর আমার মাথায় রাগ উঠে যায়। আমি তখন তাদের দুজনকে ধরে মারতে শুরু করি, কিন্তু দুজন পুরুষ মানুষের সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। তারা দুজন আমাকে সেখানে ফেলে মারতে চাইলে আমরা দুই বোন কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসি। এরপর আমার বোনকে এক সপ্তাহ স্কুলে যেতে দেইনি। এর মধ্যে আমি ওই ছেলেকে দুইটার ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। তাদের একজনের নাম ইমরান, আর সেই এলাকার বড় একজন মাদক ব্যবসায়ীর সাথে নারী পাচারকারী, এবং আরেকজন হচ্ছে তার বন্ধু। আমি তখন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় যাই। পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে শুধু নিয়ম মাফিক মামলা গ্রহণ করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এখানেই আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম। আমি নিশ্চিত হয়ে গেছিলাম, কারণ পুলিশকে জানিয়ে এসেছি এখন আর কিচ্ছু হবে না। সেজন্য আমার বোনকে আবার স্কুলে পাঠাতে শুরু করি। কিন্তু আমি বুঝতেও পারিনি আমার জন্য এত বড় একটা বিপদ আসবে। ওই পুলিশ অফিসার ইমরানকে সবকিছু জানিয়ে দিল। ইমরান যখন শুনে তার বিরুদ্ধে আমরা মামলা করেছি তখন অনেক বেশি রেগে যায়। আর আমার বোন যখন স্কুল থেকে বের হচ্ছিল তখন তারা দুইজন লোককে দিয়ে আমার বোনকে ধরে নিয়ে যায়, এবং আমি যেই দুইটা লোককে সেদিন খুন করেছিলাম তারা হচ্ছে সেই লোক দুইটা। আমার বোনকে ধরে নিয়ে যাওয়ার পর তারা নির্মম অত্যাচার শুরু করে, যেটা আমার ছোট বোনের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। এরপর তারা আমার বোনের সব কিছু কেড়ে নিয়ে আমার বোনের উপর শারীরিক নির্যাতন করতে শুরু করে। এক পর্যায়ে আমার বোন বেহুশ হয়ে যায়। তখন তারা কি করবে ভেবে না পেয়ে আমার বোনকে খুন করে ফেলে এবং আমার বোনের লাশ পরের দিন আমার কাছে পাঠিয়ে দেয়। এখন তুমি একবার চিন্তা করে দেখো, যাকে আমি এত ভালোবাসতাম, যাকে এত আগলে রাখার চেষ্টা করতাম, তার লাশ দেখে আমার মনে কিরকম অনুভূতি হয়েছে। যখন আমার বোনের লাশ আমি দেখতে পাই তখন আমি দৌড়ে চলে যাই পুলিশ অফিসারের কাছে। সেখানে গিয়ে পুলিশ অফিসারকে বলি, অফিসার, আমার বোনকে ওরা তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, ওরা আমার বোনকে শেষ করে ফেলেছে অফিসার। পুলিশ অফিসার আমার দিকে এমন করে তাকায় যেন আমি উল্টো অন্যায় করে ফেলেছি। তখন পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে বলে, আপনি কি নিজের চোখে দেখেছেন আপনার বোনকে ইমরান সাহেব নিয়ে মেরে ফেলেছেন? এই কথা শোনার পর আমি পুলিশ অফিসারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। ততক্ষণে আমার সব বোঝা শেষ, কিন্তু সেই বুঝতে পারাটা যে বড্ড দেরি হয়ে গিয়েছিল। আমি তখন সেই অফিসারকে বললাম, অফিসার, এটা আপনি কি বলছেন? আমি ইমরানের বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। ইমরান আমার বোনকে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল, আর আপনার কাছে মামলা করার পর আমার বোনের লাশ পাওয়া গেছে। এতে তাতে সন্দেহ করা কি আমার অপরাধ হয়েছে? আইন আপনার মুখের কথায় চলবে না, এখানে প্রমাণ দেখাতে হবে। আপনি প্রমাণ নিয়ে আসুন যে ইমরান সাহেব আপনার বোনকে নিয়ে মেরে ফেলেছেন।
এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই ইমরান সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু যদি প্রমাণ না করতে পারেন তাহলে একজন ভালো মানুষের উপর আপনি এরকম অভিযোগ তুলতে পারেন না। আমি তখন বুঝতে পারলাম পুলিশ অফিসার কিছুই করবে না। আমি থানা থেকে বেরিয়ে কান্না করতে শুরু করি। এরপর থেকে আমার জীবন পাল্টে যায়। আমার বোনের খুনিদের আমি নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম। এক পর্যায়ে ভালো পথ ছেড়ে খারাপ পথে যেতে শুরু করলাম। আমি কিছু লোকজনকে আমার কাজের জন্য নিয়োগ দিলাম, যার মধ্যে একজন হচ্ছে রাফি। সে অনেক বিশ্বস্ততার সাথে শুরু করে আমার সাথে কাজ করছিল। এরপর আস্তে আস্তে ওই পুলিশের অফিসার সহ ইমরানের সাথে যত লোকজন ছিল সবাইকে শাস্তি দিতে শুরু করি, কিন্তু ইমরানকে কিছুতেই ধরতে পারছি না। তবে ইমরান আমার থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না, ওকে আমি শেষ করবই। তাই তুমি একটু বোঝার চেষ্টা করো অভি, যখন তুমি আমার সাথে কোনো রিলেশনে যাও তাহলে তোমার লাইফ রিস্কে পড়বে। যদি ইমরানকে হত্যা করতে গিয়ে আমি নিজে মারা যাই তাহলে তোমার কি হবে? তুমি অনেক ভালো ছেলে, তোমার বয়স কম, দেখতে সুন্দর, তুমি চাইলে অন্য কোনো ভালো মেয়েকে বিয়ে করতে পারবে। এই কথা বলতে বলতে নীলা কান্না করে দিয়েছে। অভি তখন নীলার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। এই গুন্ডি মেয়েটার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে। অভি 7-5 না ভেবে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, নীলা, আমি তোমাকে বিশ্বাস করি, আর তুমি আমাকে দূরে যাওয়ার কথা বলছো। আমি তো এই ঘটনা শোনার পর তোমার আরও কাছে চলে এসেছি। তুমি প্লিজ আমাকে একটু সুযোগ দাও। আমি তোমার সাথে মিলে এই অন্যায়কারীদেরকে শাস্তি দিতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দিবে? নীলা এই কথা শোনার পর অভির দিকে তাকালো। ছেলেটা কি বলছে এসব? সে অভির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না অভি, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ওদের শাস্তি দিতে পারবো। কেন তুমি তোমার জীবন নষ্ট করবে? ওরা খুবই ভয়ঙ্কর, তুমি এসব কাজে জড়াবে না। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি প্রমাণ করে দিব আমি তোমার জন্য ঠিক কি করতে পারি। তোমার প্রতিশোধ মানে তো আমারও প্রতিশোধ। তোমাকে কষ্ট দিয়েছে মানে তো আমাকেও কষ্ট দিয়েছে। আমি যে তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো। অভি, পাগলামি করো না। তুমি কেন বুঝতে চাইছো না? তোমার পরিবার আছে, তাদের কথা ভাবো। অভি এতক্ষণ লক্ষ্য করলো নীলা তাকে তুমি করে বলেছে। এতদিন নীলা তাকে তুই বলে সম্বোধন করত। অভি সুযোগ পেয়ে নীলার আরো কাছে গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ তোমার পাশে থাকার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তুমি যেরকম ভাবে বলবে সেরকম চলবো। আমি তোমার পাশে থেকে তোমাকে সহযোগিতা করতে চাই। যদি তুমি আমাকে ভালো নাও বাসো আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার পাশে থাকার সুযোগ দাও। আমি তখন অভিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ছেলেটা যে সত্যিই আমাকে ভালোবাসে সেটা আমি আজ বুঝতে পেরেছি। আমি কিছুক্ষণ সেখানে অভিকে জড়িয়ে ধরে বসে রইলাম। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল, কি রে নীলা, তোকে আমি এখানে এনেছি কি অভিকে জড়িয়ে ধরে বসে থাকার জন্য? তাড়াতাড়ি আয়, লোকজন চলে আসবে তো। এই কথা শোনার পর নীলা ইমার দিকে তাকায়। অভিকে সে জড়িয়ে ধরে আছে। এটা বুঝতে পেরে সে বেশ লজ্জা পেয়ে যায়। দৌড়ে ইমার হাত ধরে রুম থেকে বের হয়ে যায়। এদিকে অভি নিজের মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে। আস্তে আস্তে সে নীলাকে নিজের ভালোবাসার মায়াজালে আবদ্ধ করতে পেরেছে, এটাই সে বিশ্বাস করে। তখন সে মনে মনে বলে, নীলা, তুমি কোনো চিন্তা করো না। এতদিন এই লড়াইটা তোমার একার ছিল, কিন্তু এখন থেকে এটা আমার নিজেরও লড়াই। আমি ইমরানকে ছাড়বো না। আমার ভালোবাসার মানুষকে যে কষ্ট দিয়েছে তাকে আমি শেষ করে দিব। ওদিকে ইমাকে দেখতে লোকজন চলে এসেছে। নীলা ইমাকে নিয়ে বরপক্ষের সামনে যায়। তার আগে থেকেই ইমাকে দেখছে, তাই সে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তারা বিয়ের কথাবার্তা শুরু করে। ওদিকে উপরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল অভি। নীলাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। দুই বান্ধবী শাড়ি পরেছে। যখন তারা দুজন ওপরে আসে তখন অভি তাদের সামনে যায়, গিয়ে বলে, এই পেতনি, তুই কেন আমার বউয়ের আশেপাশে ঘুরিস? তোকে দেখতে তো একদম পেতনিদের মতো লাগছে। আর তুই একটা পরীর পাশে কিভাবে ঘুরছিস? পেতনি আর পরী কি কোনোদিন একসাথে থাকতে পারে? কুত্তা, তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমাকে পেতনি বলিস? জানিস আমি কত ছেলের প্রপোজ পেয়েছি? তুই নিজেও তো আমার বান্ধবীর পেছনে ঘুরিস। আমার বান্ধবী তো তোকে পাত্তাই দেয় না। নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? গোল আলু কোথাকার। একটু আগের কথা ভুলে গেলি? আমি তোর বান্ধবীকে জড়িয়ে ধরে বসেছিলাম। এর মানে কি বুঝতে পেরেছিস? তোর বান্ধবীও আমাকে ভালোবাসে। আমার বউ কি তোর মতো পেতনি নাকি? বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে দেখ। দোস্ত, তুই কিভাবে এই গোল আলুর প্রেমে পড়ে গেলি? আমি তো বিশ্বাসই করতে পারছি না।
এই আমি তোমাকে কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি? আমি এমনি আবেগের বশে জড়িয়ে ধরেছিলাম, এছাড়া আর কিছুই না। আর তুমি আমার ছোট ভাই, জড়িয়ে ধরতেই পারি। দেখছিস, পেতনির ঘরের পেতনি সে আমাকে তুমি করে বলছে, এতদিন তুই করে বলতো। এর মানে কি বুঝতে পারছিস? নিজের মাথায় কি সব সময় গোবর ভরে রাখিস? এই কথা শোনার পর ইমা নীলার দিকে তাকিয়ে বলল। এই কথা বলার পর নীলা নিজের মাথায় থাপ্পড় দিল। সত্যিই তো, সে আগে অভিকে তুই করে বলতো, হঠাৎ করে কিভাবে তাকে তুমি করে বলা শুরু করলো? ইমা এমন ভাবে নীলার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে তাকে চোখ দিয়ে গিলে ফেলবে। নীলা ইমার অবস্থা বুঝতে পেরে কোনো কথা না বলে সেখান থেকে সরে আসলো। ওদিকে অভি এবং ইমা দুজনেই ঝগড়া করেই যাচ্ছে। তাদের ঝগড়ার সমাপ্তি ঘটবে যখন তাদের বাবা মা দুজনকে ডাকবে। পরদিন নীলা নিজের বাসায় চলে যায়। আজকেও সে ভার্সিটিতে না গিয়ে অফিসে চলে যায়, কারণ অফিসে অনেক কাজ। আর ইমাও আজ যাবে না বলেছে। ওদিকে ইমরান তার সেই লোক দুটাকে মারতে শুরু করে, যাদেরকে পাঠিয়েছিল নীলাকে মারার জন্য। কিন্তু তারা নীলাকে মারতে না পেরে যখন ইমরানের সামনে গিয়ে দাঁড়ায়, তখন ইমরান তাদেরকে মারতে মারতে বলে, বলদের বাচ্চারা, তোদের কি জন্য রেখেছি? একটা সাধারণ একটা মেয়েকে মারতে পারলি না? আমার কাছে কোনো ব্যর্থ মানুষের জায়গা নেই। আমি তোদেরকে শেষ করে ফেলবো। ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। উল্টো একটা ছেলে কোথা থেকে এসে আমাদেরকে মারতে শুরু করলো। ভাই কি বলবো, ছেলেটা নীলার সাথে ছিল, দেখে মনে হলো ওর সাথে কোনো সম্পর্ক আছে। কি বলছিস? কোন ছেলে? কার এত বড় সাহস আমার লোককে মারে? তোদের বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে ওই ছেলেকে খুঁজে বের করা। ওই ছেলেটাকে শেষ করে দিতে হবে। আমি নীলার কোনো আত্মীয় স্বজনকে এই পৃথিবীতে বেঁচে থাকতে দিব না, সবাইকে শেষ করে দেব। ওকে ভাই, এবার আর ভুল হবে না। আমি ওই ছেলেটাকে খুঁজে বের করে নিয়ে আসব। লাস্ট একটা সুযোগ দেন। যদি ওই ছেলেকে খুঁজে নিয়ে না আসতে পারি, তাহলে আমাকে আপনি মেরে ফেলবেন, আমার কোনো আপত্তি নেই। এরপর সেই লোক দুইটা বেরিয়ে আসে ইমরানের আস্তানা থেকে। ওদিকে অভি নিজের বাসায় বসে আছে। আজ সারাদিন একবার নীলার সাথে দেখাও হয়নি। সেজন্য চিন্তা করলো একবার নীলার অফিসে যাবে। যেই কথা সেই কাজ। সে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেল নীলার অফিসে। ওখানে যাওয়ার পর দেখলো নীলা তার কেবিনে নেই। সে দাঁড়িয়ে না থেকে নীলার চেয়ারে বেশ আরাম করে বসলো। ম্যানেজার একটু পরেই নীলার কেবিনে এসে অভিকে বসে থাকতে দেখে অবাক হয়ে বলে, এই ছেলে কে তুমি? আর এভাবে ম্যাডামের চেয়ারে বসে আছো কেন? অভি তখন বেশ গর্বের সাথে মুখ ফুলিয়ে বলে, তোমার ম্যাডামকে গিয়ে বলে দিবে তার জামাই আসছে, তাড়াতাড়ি কাজ শেষ করে আসতে, কারণ জামাই বেশি সময় অপেক্ষা করতে পারবে না। এই কথা শোনার পর ম্যানেজার সাহেবের মাথা ঘুরতে শুরু করে। তার মানে কি সত্যি নীলাই ছেলেটাকে বিয়ে করেছে? ম্যানেজার তখন অভির দিকে তাকিয়ে বলে, স্যার, আমাকে ক্ষমা করবেন, এই কথা ম্যাডামকে বল। আসলে আমি বুঝতে পারিনি। আমি এখনই ম্যাডামকে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আর এমন ভুল করবেন না। আসলে আমার মনটা অনেক বড়, সেই জন্য আমি সবাইকে ক্ষমা করে দেই। তাড়াতাড়ি যাও, এখন তোর ম্যাডামকে ডেকে নিয়ে আসো। নীলা মিটিং শেষ করে যখন বের হতে যাবে, তখন হঠাৎ করে ম্যানেজার তার সামনে এসে বলে, ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনার সাথে দেখা করতে, উনি আপনার কেবিনে বসে আছে। হঠাৎ করেই ম্যানেজারের মুখে এমন কথা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। তার হাজবেন্ড আবার কোথা থেকে আসবে? সে তো বিয়েই করেনি। নীলা ম্যানেজারের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, কি ব্যাপার, আপনি পাগল হলেন নাকি? আমার বিয়ে হলো তো আপনিই সবার আগে জানতেন। আমার এখনো বিয়েই হয়নি, আপনি কোথা থেকে আমার হাজবেন্ড বের করে আনলেন? কি বলছেন ম্যাডাম? একটা ছেলে এসেছে একটু আগে, এসে আপনার কেবিনে আপনার চেয়ারে বসছে, সে নাকি আপনার হাজবেন্ড। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি আসুন। এই কথা শোনার পর আমি ম্যানেজার সাহেবের পেছন পেছন যেতে শুরু করলাম। যখন কেবিনে ঢুকলাম তখন দেখলাম অভি বসে বসে আমার ফোন টিপছে। এটা দেখার পর আমার অজান্তেই হাসি চলে আসলো। এই পিচ্চি ছেলেটাকে নিয়ে কি করব? আমি তখন তার সামনে গিয়ে বললাম, কিরে অভি, তুই এখানে কি করিস? তোমার কি লজ্জা করে না? কয়েকদিন পর তোমার আর আমার বিয়ে হতে চলেছে, আর তুমি এখনো আমাকে তুই করে বলছো। বিয়ের পরও আমাকে তুই করে বলবে নাকি? ম্যানেজার সাহেব তাদের দুজনের কথোপকথন শুনতে ব্যস্ত। হঠাৎ করেই অভি তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার কি সামান্যতম বুদ্ধি বলতে কিছু নেই? এখানে দুইজন স্বামী স্ত্রী প্রাইভেট কথা বলছে, আর আপনি মাঝখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন। একটু তো আমাদেরকে প্রাইভেটভাবে কথা বলতে দিন। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চলে যাচ্ছি।
বলেই ম্যানেজার দৌড়ে বের হয়ে গেলেন। এটা দেখার পর নীলা অবাক হয়ে অভির সামনে চেয়ার টেনে বসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় তুমি করেই বললাম, কিন্তু আজকে ভার্সিটিতে গেলে না কেন? আমার বউ আজকে ভার্সিটিতে যায়নি, আমি গিয়ে কি করব? নীলা অভির কথাটায় মিটমিটিয়ে হাসলো। এই পাগল নিয়ে সে কই যাবে? খানিক থেমে সে একটু ধমক দিয়ে বলল, বেশি পাকনামি করবি না। পড়াশোনা বাদ দিয়ে কিসের এত ভালোবাসা? তাড়াতাড়ি যা এখান থেকে, আমার কাজ আছে। আমি এখানে এসেছি তোমার কাজ দেখার জন্য। তুমি কি এত কাজ করে আমি দেখতে চাই। আমি তোমাকে সাহায্য করতে চাই। আসো, আমরা দুজন মিলে কাজ করি। তুমি তোমার চেয়ারে আসো। আমার কাজ করা লাগবে না, এখন তাড়াতাড়ি বাসায় যাও। তোমার আব্বু আম্মু হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন। আমি কাজ শেষ করে তোমার সাথে দেখা শুরু করব। এখন যাও। অফিসে মনে হয় তোমার বয়ফ্রেন্ড আছে, সেজন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ, যাতে সে আমাকে দেখতে না পায়। আমি যাব না এখান থেকে। পারলে আমাকে বের করে দেখাও। অভি, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এখন তাড়াতাড়ি যাও এখান থেকে, আমার কাজ করব আমি। কাজের মধ্যে তুমি এখানে বসে থাকলে সমস্যা হবে। আমি এখান থেকে যেতে চাই না। আমি তোমাকে দেখতে চাই। তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। তুমি একটু বিশ্রাম করো। আমাকে বলো কি কাজ করতে হবে, আমি কাজ করি। আমি ছেলে মানুষ থাকতে তুমি মেয়ে হয়ে এত কাজ করবে কেন? ওরে আল্লাহ রে, এই ছেলেটা আমার মাথা খেয়ে ফেলবে। তাড়াতাড়ি যাও এখান থেকে। তুমি এখনো অনেক ছোট, আগে বড় হও, এরপর কাজ করবে। দেখো নীলা, কথায় কথায় আমাকে পিচ্চি বলে অপমান করবে না। আমি তোমার থেকে মাত্র 1 বছরের ছোট। 1 বছরে মাত্র 365 দিন, তাই আমাকে বেশি পিচ্চি পিচ্চি বলবে না। হয়েছে, তুমি অনেক বড় হয়ে গেছো, এখন চলে যাও এখান থেকে। আমি তোমাকে সামনে পেলে কাজ করতে পারবো না। তুমি তো আমাকে চেনো, আমি যেটা চাই ওইটাই করি। আমি আজ এখানেই থাকবো। হয়েছে, আমি তোমার পায়ে ধরি। তুমি এখন চুপচাপ বসে থাকো। আমার অনেক ইম্পর্টেন্ট কাজ করতে হবে, কারণ আমার কোম্পানির একটা ডিল ফাইনাল হয়েছে। এটা নিয়ে আমরা অনেক ব্যস্ত আছি। জানো বউ, তুমি না অনেক কিপটা। তুমি যদি এত টাকা ইনকাম করো তাহলে নিজের জামাইকে একটু টাকা দিতে পারো না? জানো, ওই ইমা পেত্তিটার কারণে বাবা আমাকে টাকা দেয় না। সব সময় বলে আমি নাকি টাকা নিয়ে নষ্ট করে ফেলি। তুমি তো সামান্য টাকা আমাকে দিতে পারতে। নাকি তুমিও আমার বাবার মতো কিপটা? হয়েছে, তোমার যত টাকা প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি টাকা দিব। কিন্তু প্লিজ এখন কথা বলো না, এখানে বসে থাকো চুপচাপ, আমি কাজ করব। এত বড় হয়ে গেছো, এখনো মানবতা বলতে ভিতরে কিছু নেই। আমি এখানে খালি মুখে বসে থাকবো নাকি? তুমি তোমার লোকজন ডেকে বলো আমাকে খাবার দিতে। আমি না খেয়ে চলে এসেছি তোমাকে দেখার জন্য। তুমি প্রত্যেক দিন ভার্সিটিতে যাওয়ার পর আমি তোমাকে দেখতাম। আজ যাওনি, সেই জন্য তোমার অফিসে চলে আসলাম। নীলা তখন তার পিয়নকে ডেকে নাস্তার ব্যবস্থা করতে বলল। এরপর সে নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। পিয়ন এসে নাস্তা দিয়ে যেতেই অভি খেতে লাগলো। নীলা চুপচাপ অভির দিকে তাকিয়ে আছে। তখন অভি হঠাৎ করেই একটা স্যান্ডউইচ নীলার মুখের সামনে ধরল। নীলা সেটা খেতে লাগলো। সে ভুলেই গেছে যে তার কাজ পড়ে আছে। সে অভির সাথে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। সত্যি বলতে তারও অনেক খিদে পেয়েছিল। অভি নাস্তা শেষ করে যে চেয়ারে হেলান দিয়ে ঘুমানোর প্ল্যান করলো, অমনি তার ফোনে হঠাৎ একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখে ইমা কল করেছে। অভি ফোন ধরে বিরক্তি নিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, তোমার ওই পেতনি বান্ধবীটা কল করেছে। এখন আমাকে এখানে বসে থাকলে চলবে না। তুমি কাজ শেষ করে আমাকে কল করবে, আমি তোমাকে নিতে আসবো। এই কথা শোনার পর নীলার একটু মন খারাপ হলো। কেন মন খারাপ হলো সেটা সে জানে না। তার মনে হচ্ছে অভিদার সামনে বসে থাকলে তার ভালোই লাগবে, কিন্তু একটু আগেও তো সে অভিকে জোর করে বাড়ি পাঠাতে চাইছিল। হঠাৎ করেই তার এমন অনুভূতির কারণ কি? নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, চলে যাও। তোমার বাসায় টেনশন করবে, আর সাবধানে থাকবে। রাস্তায় কোনো প্রকার ফাজলামি করবে না। এই তো তুমি শুরু করে দিলে ওই পেতনিটার মতো। আমি কি ফাজিল ছেলে নাকি? আমি একটা দায়িত্ববান ছেলে, সামনে তোমার দায়িত্ব নিতে যাচ্ছি, আর তুমি এখনো আমাকে ফাজিল বলছো। আমি কিন্তু অনেক রাগ করেছি। আচ্ছা ঠিক আছে, পরে রাগ ভাঙানো যাবে। এখন যাও, পরে কিন্তু তোমার বাবা মাকে বলে দিব। এই কথা বলা মাত্রই অভি সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসলো। এরপর সোজা তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে নীলা অজান্তেই মুচকি হাসছে। আজকাল এই ছেলেটার ব্যবহার তাকে পাগল করে দিচ্ছে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না অভি, আমি তোমার প্রতি কিভাবে এত আকৃষ্ট হলাম, কিন্তু
আমি আজ বুঝতে পারলাম তোমাকে না পেলে আমি মরে যাব। আমি জানি না আমার জীবনে তুমি আসবে কিনা, তবে যদি কোনো দিন সুযোগ পাই অবশ্যই তোমাকে নিজের করে নেওয়ার চেষ্টা করব। আমি আমার পিচ্চি বরটাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসব। ওদিকে অভি অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অফিস থেকে বাসার দূরত্ব প্রায় 20 মিনিটের রাস্তা। সেই জন্য একটা রিক্সায় চড়ে বসে, কিন্তু রিক্সাটা যখন একটা গলির মুখে ঢোকে তখন হঠাৎ করে একটা গাড়ি তাদের রিক্সাটাকে আটকে ধরে। অভি কি হয়েছে দেখার জন্য রিক্সা থেকে নামে। রিক্সা থেকে নামতেই দেখে সেই ছেলে দুইটা যারা সেদিন নীলাকে মারার জন্য এসেছিল। অভি তখন তাদের দেখে রেগে বলে, এই ছেলে, তুই আবার এসেছিস? সেদিন নীলার কারণে তোকে মারতে পারিনি, আজকে তোকে ছাড়বো না, তোকে এখানেই শেষ করে দিব। আমাকে মারবি তাই না? সেদিন সুযোগ পেয়ে আমাকে অনেক অত্যাচার করছিস। আজ তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন ফিরতে পারবি না। অভি তখন ছেলেটাকে মারতে যাবে, হঠাৎ করে পিছন থেকে কেউ একজন তার মুখের উপরে কিছু একটা ধরে। এরপর আর তার কিছু মনে নেই। ছেলেগুলো তাকে কিডন্যাপ করে নিয়ে যায় ইমরানের কাছে। ইমরান নিজের আস্তানায় বসেছিল। হঠাৎ করেই বস্তাবন্দি করে একটা ছেলেকে আনতে দেখে সে তাড়াতাড়ি উঠে যায়। এরপর তারা সেই বস্তা থেকে অভিকে টেনে বের করে। অভিকে বের করে তারা চেয়ারের সাথে বেঁধে রাখে। 2 ঘন্টা পার হয়ে গেছে। নীলা নিজের অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজ করছিল। তখন হঠাৎ করে ইমা কল করে। দোস্ত, তোর ওখানে কি এখনো ওই বাদরটা বসে আছে? না রে, প্রায় 2 ঘন্টা আগে বেরিয়ে গেল, বলল বাসায় যাবে। এই ছেলেটাকে নিয়ে কি করব? 2 ঘন্টা হয়ে গেছে আমরা তার জন্য বাসায় অপেক্ষা করছি। আমার বিয়ের জন্য শপিংয়ে বের হব, এখনো কোথায় গেল? মনে হয় কোথাও খেলতে চলে গেছে। এই কথা শোনার পর নীলার ভয় হলো, অভি কোথায় গেল সেটা জানার জন্য মনের ভিতরেই আলোড়ন তৈরি হলো। নীলা এমাকে বলল, তোর অভিকে কল করে দেখিসনি? আর বলিস না, ফোন করতে করতে ক্লান্ত আমরা, ফোন ধরছে না। কোথাও হয়তো ফোন রেখে খেলতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই ট্রাই করতে থাক, আমি দেখছি কি করা যায়। বলে ইমার ফোনটা রেখে নীলা চিন্তিত হয়ে গেল। অভি কোথায় গেল এখন? নীলা রাফিকে কল করে অভিকে খুঁজতে বলল। রাফি নীলার কথা মতো অভিকে খুঁজতে বের হলো। নীলা আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বের হয়ে তাড়াতাড়ি অভির বাসায় গেল। ওদিকে অভি আস্তে আস্তে চোখ খুলে দেখলো সামনে থাকা মানুষগুলো অপরিচিত। একটু পর সেই ছেলেটাকে দেখতে পায় যাকে মারার হুমকি দিয়েছিল। তখন পাশ থেকে আরেকটা লোক বলে ওঠে, এই ছেলে, তোর সাথে নীলার কি সম্পর্ক? এই কথা শোনার পর আমি পিছন দিকে তাকালাম। পেছনে তাকাতেই তো আমি অবাক, কারণ মেয়েদের মতো লম্বা চুলওয়ালা একটা ছেলে বসে আছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, এটা দিয়ে তুই কি করবি? আমাকে এখানে কেন বেঁধে নিয়ে এসেছিস সেটা বল। ভালোই ভালোই বলছি, আমাকে এখান থেকে বের কর, না হলে আমি নীলাকে ফোন করব। সেই কথা শোনার পর ছেলেটা অভির দিকে এগিয়ে এসে অভির গলা চেপে ধরল। অভির নিঃশ্বাস নিতে পারছে না। তখন সে অভির গলা চেপে ধরে বলল, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই বুঝতে পারছিস না? আমি ইমরান। আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলার সাহস তোর কিভাবে হলো? তোর ওই নীলাকে মেরে ফেলার জন্যই তোকে এখানে এনেছি। বল, নীলার সাথে তোর কি সম্পর্ক? অভি তখন ছেলেটার দিকে ভালো করে তাকালো। তাহলে এই হচ্ছে ইমরান, যার কারণে নীলা এত কষ্ট পাচ্ছে। অভি তখন তাকে বলল, তাহলে তুই সেই কুলাঙ্গার যার কারণে আমার নীলা এত কষ্ট পেয়েছে। তোকে আমি ছাড়বো না, একবার আমার হাতটা ছেড়ে দে, এরপর দেখবি আমি কি করতে পারি। এই ছেলে, যদি এখান থেকে বেঁচে ফিরতে চাস তাহলে বল তোর সাথে নীলার কি সম্পর্ক, না হলে তোকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি নীলাকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। এখন বুঝতে পারছিস, যদি একবার নীলা জানতে পারে তুই আমাকে ধরে নিয়ে এসেছিস তাহলে তোর কি করবে। তাই বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমাকে এখান থেকে যেতে দে। ওয়েট কর, তাহলে দেখ আমি কি জিনিস। বলে ইমরান তার ফোনটা বের করে নীলার কাছে কল করলো। সে ফোন করতেই নীলা তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে হাসতে হাসতে বলে, কি ব্যাপার মিস নীলা, কেমন আছেন? কণ্ঠটা শুনতেই নীলার আর বুঝতে বাকি রইল না যে এটা ইমরান। সে যেটা সন্দেহ করেছিল সেটাই বাস্তবে রূপ নিল। নীলা তখন চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, তাহলে তুই এই কাজ করছিস? কেন ওকে আটকে রেখেছিস বল? যদি সাহস থাকে তাহলে আমার সাথে সরাসরি লড়াই কর। ও জান, এই চিন্তা করে লাভ নেই, কারণ ছেলেটা বলেছে সে নাকি তোকে ভালোবাসে। আর তুই তো জানিস আমি তোর সবচেয়ে দুর্বল জায়গাগুলোতে আঘাত করতে ভালোবাসি। এখন এই ছেলেটাকে শেষ করে ফেলবো। দেখ, তোর সাথে আমার শত্রুতা, সবকিছু আমাদের দুজনের মধ্যে। এর মধ্যে তুই অভিকে টানবি না।
তুই যদি আমাকে মারতে চাস তাহলে আমার সাথে সরাসরি লড়াই কর। আমি তো সেটার জন্যই কল করলাম। তুই যদি ছেলেটাকে বাঁচাতে চাস তাহলে 1 ঘন্টার ভেতরে চলে আসবি আমার আস্তানায়। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। পুলিশ নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ এই ছেলেটাকে মারতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। নীলা কি করবে বুঝে উঠতে পারছে না। ওদিকে ইমরান ফোন রেখে হাসতে লাগলো। নীলা তখন অভির বাবা মায়ের দিকে তাকালো। সবাই কান্না করতে শুরু করেছে। নীলা তখন তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের ছেলেকে যদি আমি নিয়ে নাও আসতে পারি তাহলে আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার মৃত লাশ দেখবেন। যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই অভিও বেঁচে থাকবে। বলে নীলা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসলো। এসে রাফি এবং তার যত লোকজন আছে সবাইকে কল করে বলল এক জায়গায় যেতে হবে, কারণ পুলিশকে খবর দিয়ে কোনো লাভ নেই। ওদিকে ইমরান এবং তার লোকজন মিলে অপেক্ষা করতে লাগলো কখন নীলা আসবে। এর মধ্যে তারা সবাই মিলে অভিকে মারতে শুরু করে। ওদিকে নীলা তার লোকজন নিয়ে পৌঁছে যায় ইমরানের দেওয়া ঠিকানায়। সেখানে যাওয়ার পর সে খুব সাবধানতার সাথে রাফিকে বলে, রাফি, এখন আমরা সরাসরি ভেতরে যাব না, কারণ সরাসরি ভেতরে গেলে বিপদ হতে পারে। তারা অভিকে ধরে নিয়ে এসেছে। আমরা যদি এইভাবে তাদের সামনে যাই তাহলে তারা আমাদেরকে ব্ল্যাকমেল করবে। তাই আমাদেরকে এখানে বুদ্ধি ব্যবহার করতে হবে। ম্যাম, আপনি এই বাড়িটার দিকে তাকান। এটার অবস্থা দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাড়িটা। নিশ্চয়ই এই বাড়ির কোনো না কোনো জায়গা ভাঙ্গা থাকবে। আপনি সরাসরি দরজা দিয়ে ঢুকবেন আর আমরা চারদিকে ছড়িয়ে পড়ব। আপনার সাথে সামনে থেকে লড়াই শুরু করলে আমরা পিছন থেকে আক্রমণ করব। হ্যাঁ রাফি, তুমি ঠিক বলেছো। তুমি লোকজন নিয়ে চলে যাও পেছনের দিকে। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার লোকজন সব নিয়ে কাজে লেগে পড়ছি। আপনি শুধু সামনের দরজা দিয়ে যান, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এরপর তারা সবাই যে যার কথা মতো কাজ করতে শুরু করে। নীলা তখন একা ভিতরে ঢুকতেই দেখতে পায় ইমরান এবং তার লোকজন মিলে অভিকে মারছে। এটা দেখার পর নীলা চিৎকার দিয়ে বলে, ইমরান, তুই আর একবার যদি অভির গায়ে হাত তুলিস তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দিব। এই কথা শোনার পর ইমরান পিছন ফিরে তাকায়। পিছনে তাকিয়ে নীলাকে দেখে হাসতে হাসতে বলে, আজকে আমার শিকার আমার কাছে চলে এসেছে। আজকে আমি একসাথে 2 জনকে মারবো, তোকেও মারবো, সাথে তোর প্রেমিকাকেও। নীলা তখন অভির দিকে তাকালো। তার অভিকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। নীলা যখন অভির দিকে এগিয়ে যাবে তখন ইমরান তখন অভির কপালে বন্দুক ধরে বলে, আর 1 পা যদি সামনের দিকে এগিয়ে আসিস তাহলে কিন্তু তোর প্রেমিককে শেষ করে ফেলবো। তোর এই প্রেমিককে যদি বাঁচাতে চাস তাহলে আমার কাছে আত্মসমর্পণ কর। দেখ, তোর সাথে আমার লড়াই, সেই জন্য আমি একা এসেছি। আমার লোকজন কাউকে সাথে করে নিয়ে আসিনি। তুই অভিকে ছেড়ে দে। অভিকে ছেড়ে দেওয়ার পর আমার সাথে লড়াই কর। আজ তোর কোনো কথা আমি শুনবো না। তোর এই প্রেমিককে প্রথমে তোর সামনে মারবো, এরপর মারবো তোর বোনকে যেভাবে মেরেছিলাম ঠিক সেভাবেই। তোর সাথে আমার এখনো অনেক বোঝাপড়া বাকি। নীলা শুধু অপেক্ষা করছে তার লোকজন যেন পিছন দিকে ঢুকতে পারে। ওদিকে পিছনে একটা ভাঙা দেওয়াল টপকে রাফি ভিতরে ঢুকে পড়েছে। রাফির ইশারা পেয়ে ইমরানকে কথার মধ্যে ব্যস্ত রাখে। হঠাৎ করে রাফি লোকজন নিয়ে পিছন থেকে আঘাত করে। ইমরান কিছু বুঝে ওঠার আগেই ইমরানের হাতে নীলা গুলি করে। ইমরান মাটিতে বসে পড়ে। এরপর নীলার যত লোক আছে সবাই ভিতরে ঢুকে পড়ে এবং একে অপরকে গুলি করতে শুরু করে। এক পর্যায়ে ইমরানের যত লোক আছে সবাই মেরে ফেলে তারা, শুধুমাত্র ইমরানকে বাঁচিয়ে রাখে। নীলা তখন দৌড়ে অভির কাছে যায়। আমি দৌড়ে গিয়ে অভিকে জড়িয়ে ধরলাম। অভির হাতে মুখে বিভিন্ন জায়গায় কেটে গেছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, অভি, আমি এসে গেছি। এখন আর তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অভির কথা শুনে নীলা ইমরানের দিকে তাকালো। ইমরান মাটিতে পড়ে আছে। নীলা তখন একটা দড়ি দিয়ে ইমরানকে একটা চেয়ারের সাথে বাঁধলো। এদিকে রাফি এসে অভির হাত পায়ের বাঁধন সব খুলে দিল। নীলা কিছুই করতে পারছে না। অভি একটা লাঠি নিয়ে এসে ইমরানকে মারতে শুরু করে। তখন নীলা অভিকে সরিয়ে সামনে যায়, গিয়ে ইমরানকে এলো পাতারি মারতে শুরু করে। কিছুক্ষণ মারার পর ইমরান কান্না করে বলে, নীলা, আমি ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিন এইরকম কোনো কাজ করব না। আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। আর কোনোদিন কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ, তোকে ছেড়ে দিব তাই না? তুই আর এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাবি না। আজকের পর থেকে এই পৃথিবীর কোনো কিছু আর তুই দেখতে পারবি না।
উপভোগ করতে পারবি না। নীলা একটা লোহার রড এনে ইমরানের মুখের ভেতরে ঢুকিয়ে ধাক্কাতে শুরু করলো। লোহাটা অনেক বেশি ধারালো ছিল, সেই জন্য ইমরানের মাথার পিছন দিয়ে সেটা বের হয়ে গেল। নীলা রাগে কাঁপতে কাঁপতে ইমরানের দিকে তাকিয়ে বলল, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে পুরো দেশের জন্য আমি একটা নিদর্শন বানিয়ে দিব। তোর অবস্থা দেখে আর কেউ তোর মতো ভুল করার সাহস পাবে না। ততক্ষণে ইমরানের অবস্থা একদমই খারাপ। সে কথা বলা তো দূরে থাক, ঠিকমতো চোখ মেলে তাকাতেও পারছে না। নীলা এখনো অনেক বেশি রেগে আছে। সবাই এটা দেখার পর বেশ ভয় পেয়ে যায়, কারণ ইমরানের মুখের অবস্থা এতটাই বিচ্ছিরি হয়ে গিয়েছিল যে তার দিকে তাকালেই গা গুলিয়ে উঠছিল ভয়ে। নীলা তখন একটা ধারালো ছুরি নিয়ে আসে এবং ইমরানের মাথায় ঢোকাতে শুরু করলো। ইমরান মারা গেছে, তবুও নীলার যেন রাগ কমছে না। তখন অভি গিয়ে নীলাকে থামায় এবং রাফিকে বলে ইমরানকে নিয়ে যাওয়ার জন্য। রাফি ইমরানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। নীলা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে এক জায়গায় বসে রইল। আজ সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে। অভি নীলাকে তার বাসায় নিয়ে গেল। যাওয়ার পথে একটা ফার্মেসি থেকে তার মাথায় হাতে পায়ে ওষুধ লাগিয়ে নিল। হালকা কয়েকটা জায়গায় ব্যান্ডেজও করে দেওয়া হলো। এই আঘাতগুলো এখন অভির কাছে কিছুই না, কারণ আজ সে তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। অভি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলার মুখে কোনো কথা নেই, হয়তো সে নিজের মনের সাথে যুদ্ধ করছে। বাসায় যাবার পর সবাই তাদের দিকে এগিয়ে আসে। অভির বাবা মা দুজনেই তো প্রায় কান্নাই করে দিয়েছিল। অভি তখন তার আব্বুকে বলল, আব্বু, নীলার এখন একটু বিশ্রামের প্রয়োজন, এরপর আমরা সব কথা বলবো। এখন আপাতত ওকে আমি আমার রুমে নিয়ে যাচ্ছি। অভির বাবা কিছুই বলতে যাবে, তখন হঠাৎ করেই নীলা বলে ওঠে, আঙ্কেল, জানি না আমার কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে আমি আপনার ছেলেকে ভালোবাসি আর অভিও আমাকে ভালোবাসে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দুজন বিয়ে করতে চাই। এই কথা শোনার পর অভি আকাশ থেকে পড়ল। নীলা এই কথা বলবে সে কোনো দিনও ভাবতে পারেনি। অভির পরিবারের সবাই একে অপরের দিকে তাকান। তখন নীলা আবারও বলে, আপনাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমার কিছু করার নেই, আমি এখান থেকে চলে যাব। তখন অভির মা এগিয়ে এসে নীলার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, কি বলছো মা? তোমার মতন এমন একটা লক্ষ্মী মেয়েকে আমি আমার ছেলের বউ করব না, এটা ভাবলে কি করে? আমরা তোমাদের বিয়ের ব্যবস্থা করছি, ইমা আর তোমাদের বিয়ে একসাথে দিব। এই কথা শোনার পর তো আমি আনন্দে লাফাতে শুরু করলাম। নীলা এরকম একটা কাজ করবে এটা আমি ভাবতেও পারিনি। আমি তখন তাকে টেনে আমার রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে যাবার পর আমি তার দিকে তাকিয়ে আছি। তখন সে আমাকে বলল, কি ব্যাপার আমার পিচ্চি বর, এভাবে তাকিয়েছো কেন আমার দিকে? নীলা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হয়েছে, এত বেশি লাফাতে হবে না, শান্ত হও আর কথা দাও সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে, কোনোদিন আমাকে কষ্ট দেবে না। আমার পুরো জীবন গেছে কষ্ট করতে করতে, এখন আমি চাই তোমাকে নিয়ে একটু সুখে থাকতে। তুমি কি আমাকে সেই সুযোগ দিবে না? অভি তখন নীলাকে জড়িয়ে ধরে বলল, নীলা, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। তুমি কথাটা আমার এই আবদারটা রাখবে। আমি কথা দিচ্ছি কোনোদিন তোমাকে কষ্ট দিব না। কি আবদার বলো, আমি তোমার সব আবদার আজ পূরণ করব। ইমরানের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন তুমি এসব বন্ধ করে দাও। আমি এসব অনেক ভয় পাই, আমার জন্য হলেও তুমি এটা বন্ধ করে দাও। নীলা তখন অভির দিকে তাকালো। অভি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নীলা এটা দেখে মুচকি হেসে অভির কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমার পিচ্চিটা যখন বলেছে তখন নিশ্চয়ই সব বন্ধ করে দিব। আমি আর কোনোদিন কাউকে মারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সারা জীবনে এভাবে ভালোবাসবে তো? জানো নীলা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি তোমাকে পেয়ে গেছি। হয়েছে, এত লাফালাফি করতে হবে না। এখন বাড়ির সবাই অপেক্ষা করছে তোমার জন্য, নিচে যাও। বিয়ের আগে এইভাবে একসাথে থাকলে সবাই খারাপ ভাববে। কে কি ভাবলো সেটাতে আমার মাথা ব্যথা নেই। তুমি আমাকে এতদিন অনেক ঘুরিয়েছো, এখন আর না। এখন থেকে তুমি আমার ঘরে থাকবে। বলো কত মজা হবে। শখ দেখে আর বাঁচি না, যাও এখান থেকে। সেটা তো আমি আজ আর শুনবো না। বলেই অভি নীলার দিকে এগিয়ে যাচ্ছে আর নীলা পিছাচ্ছে। একসময় নীলা দেওয়ালের সাথে আটকে যায়। তখন অভি তাকে এক হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। নীলার শ্বাস প্রশ্বাস উচ্চ গতিতে ওঠানামা শুরু করে। অভি নীলার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আমাকে একটা মিষ্টি দাও তো। মিষ্টি আমি এখানে কোথায় পাবো? নিচে যাও, ফ্রিজে আছে, ওখান থেকে খেয়ে নিও। আমার কাছে মিষ্টি আসবে কোথা থেকে? আরে বোকা, আমি কি সেই মিষ্টির কথা বলেছি?
তুমি এত বড় হয়ে গেছো, এখন এসব জানো না? আমি তো তোমার মিষ্টির কথা বলেছি। শয়তানি করার জায়গা পাও না তাই না? তাড়াতাড়ি যাও, এখানে কোনো শয়তানি চলবে না। এখনো আমাদের বিয়ে হয়নি, এগুলো ঠিক না। বিয়ে হলে এমনিতেই দিব। বিয়ে হলে তো এমনিতেই দিবে, সেটা আমি জানি। আর তখন না দিলে আমি জোর করে নিয়ে নিব। কিন্তু এতদিন যে তোমার পিছনে ঘুরলাম, এত কষ্ট করলাম, সেটার জন্য কি একটু ম্যানেজ করে দিতে পারো না? না, কোনো ম্যানেজ হবে না। আমি যে তোমার মতো একটা পিচ্চিকে বিয়ে করেছি, এটাই তো অনেক। ধুর, তোমাকে আর বিয়েই করব না। তুমি আমার কোনো কথা শোনো না। এজন্যই সিনিয়র মেয়েদের বিয়ে করতে নেই। যদি জুনিয়র কাউকে বিয়ে করতাম, তাহলে এতক্ষণে আমাকে জড়িয়ে ধরে কয়েকটা কিস দিয়ে দিত। এই কথা বলা মাত্র নীলা অভিকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। এরপর অভির উপরে উঠে গেল। অভি কি করবে বুঝে উঠতে পারছিল না। নীলা নেশাভরা চোখে তাকিয়ে আছে অভির দিকে, তার ঠোঁটজোড়া কাঁপছে। অভির এবার ভয় হতে শুরু করলো এই মেয়েকে। নীলা অভিকে জড়িয়ে ধরে তার চার ঠোঁট এক করে দিল। অভির চোখ মুখ লাল হয়ে গেল লজ্জায়। নীলা তাকে অনেকক্ষণ ধরে রাখার পর ছাড়ার সময় ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে দিল। অভি চিৎকার দিয়ে উঠতে নীলা হেসে বলল, যাও বাবু, বিয়ের আগের দিন পর্যন্ত হাত দিলেই আমার কথা মনে পড়বে। আপাতত এটা নিয়েই শান্ত থাকো। বাসর রাতে আমি এর চিকিৎসা করব। এখন নিচে যাও, আমি একটু বিশ্রাম নিব, আমি অনেক ক্লান্ত। অভি কিছু না বলে ঠোঁটে হাত দিয়ে নিচে চলে আসলো। ওদিকে নীলা অভির এমন চেহারা দেখে মুচকি হেসে একটা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এর কিছুদিন পর তাদের দুজনের বিয়ে হয়ে গেল। অভির এতদিনের পেছনে ঘোরা সার্থক হলো। সে ভীষণ খুশি নীলাকে পেয়ে। তার এই আনন্দ চলতে থাকুক বছরের পর বছর।